সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচনের সময় কাজী হাবিবুল আউয়াল কমিশন ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়, যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কমিশন সভাপতি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত। শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ 6 জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে 2টি সম্মেলন করা হয়েছে। বেঁচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি 15 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়াও 50 জন বেঁচে যাওয়া অফিসারদের লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদরের মাধ্যমে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়েছে, যেগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। আরও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া চলমান। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সকাল 11টায় নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সুষ্ঠু নির্বাচনে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। পরে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেন সিইসি। 1986 থেকে 2001 সাল পর্যন্ত যে সীমানা নির্ধারণ ছিল তা বহাল থাকার দাবি জানান ইসিতে আসা বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের সাথে সিইসির বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আজকে যে সীমানা নির্ধারণের বিষয়ে কিন্তু বেশ কয়েকটি এলাকা থেকে যারা আসলে সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা রয়েছে এবং যারা সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন, তারা কিন্তু আসলে যে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সাথে প্রায় ঘণ্টাখানিক বৈঠক করেন এবং বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তারা একটা বিষয় জানিয়েছেন, তারা দলীয়ভাবে আসেননি, যদিও তারা সবাই বিএনপির রাজনীতি করেন, কিন্তু তাদের একটাই কথা হচ্ছে যে 1986 থেকে এবং 2001 পর্যন্ত যে সীমানা নির্ধারণের যে আইনটি ছিল সেটা পূর্ণ বহাল এবং পূর্ণ বিন্যাসের যে দিকে এগোচ্ছিল সেটি না করে সেটি বহাল রাখা হয়, যাতে করে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সেটি আর বাধাগ্রস্ত হবে না এবং যে স্বল্প সময়ের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এর আগে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে জামাতের সহকারী জেনারেল সেক্রেটারি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার আগে সিইসির সঙ্গে তিনি ঘণ্টাখানিক বৈঠক করেন। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের সাথে সে কথা বলেন এবং তিনি একটা বিষয়ে আমাদের বার্তা দিয়ে গেছেন, সেটি হচ্ছে যে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার কারণে রাজনীতি সক্রিয় হওয়ার কারণে যে দেশে যে আইনি
আইনের শাসন প্রতিষ্ঠার সেই বিষয়ে তারা খুব মানে বার্তা দিয়ে গেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে বা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে তারা নিবন্ধন ফিরে পেয়েছে। এবং তারা দাবি করছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেটি এই নির্বাচন কমিশনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা যদি আস্থাহীনতার দিকে যায় তখন তারা গণমাধ্যম কর্মীদের সাথে হয়তো কথা বলবেন, তবে পিআর পদ্ধতিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রায়াল হিসাবে স্থানীয় সরকার নির্বাচনটাকে আসলে বেশি মানে প্রাধান্য দিচ্ছেন। তার অন্যতম কারণ হলো এখান থেকে শিক্ষা নিয়ে যেন জাতীয় সংসদ নির্বাচনটাকে একটি মাইলফলক হিসাবে দাঁড় করানো যেতে পারে কিনা সেই বিষয়টি। তবে পিআর পদ্ধতি এবং প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন যারা জামাতের যে 3 সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন তারা। অর্থাৎ সব কিছু মিলে নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে এই মানে প্রেক্ষাপট ছিল। আমরা এখন আসলে অপেক্ষায় রয়েছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসি অথবা কোনো নির্বাচন কমিশনার অথবা কোনো সচিব আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে কিনা এবং সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে যা তাদের সাথে বৈঠক হলো সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তের বিষয়টি সেটার কতদূর এগোলো সেই বিষয়টি হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানিয়ে দিতে পারবো। তুর্মি, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সিইসির বৈঠকের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি যে কোনো সময় অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের খুঁজে বের করে সরাতে হবে। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে মেজর হাফিজ এসব কথা বলেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পলায়নের পর রাষ্ট্র পুনর্গঠনের সংস্কার নিয়ে নানা দৌড়ঝাঁপ শুরু হলেও এর পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ন্যূনতম সংস্কারের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। সংস্কারে মতামত দেওয়ার পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এমতাবস্থায় নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত তা নিয়ে মাই টিভির সাথে কথা হয় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। আমরা সবসময় নির্বাচনের প্রস্তুত। বাংলাদেশের মানুষ তো ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। এই দেশটি স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1971 সালে। আমরাই অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটিকে স্বাধীন করেছিলাম। আজকে গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ তো ক্ষমতা থাকার জন্য এহেন কর্মকাণ্ড নাই যে তারা না করেছে, এবং বিরোধী দলগুলোকে মামলা মোকদ্দমা দিয়ে জেলখানার মধ্যে পুরে রেখে বিরোধী দল ছাড়াই তারা নির্বাচন করেছে। সাধারণ ভোটাররা ঘর থেকে বেরোতে পারেনি, দিনের ভোট রাতে করেছে, এবং তারা বিভিন্ন বাহিনী দিয়ে রাতেই ব্যালট বাক্স ভর্তি করেছে অবৈধভাবে ভোট প্রদান করে। এইভাবে তাদের এই অত্যাচার নির্যাতনের ফলে জনগণের মধ্যে ক্ষোভ জমেছে, তাদের রুদ্ররশ্মি এদের পতন হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ভোটাধিকার হরণকারী প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরাতে হবে। এখন নির্বাচনে বাধা রয়েছে যে পুলিশ বাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনে পতিত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। এটাকে ক্লিন করে এবং নিরপেক্ষতা আনতে হবে। নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে প্রশাসন এবং পুলিশ বাহিনী গঠিত হতে হবে, তাহলেই নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। ফ্যাসিবাদের পতন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করা উচিত বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারা যেন মনে করে যে 5 বছরের জন্য তারা এই দেশটাকে তাদের পকেটে পুরে দেওয়ার জন্য পায়নি, এবং জনকল্যাণই হওয়া উচিত প্রত্যেক রাজনৈতিক দলের মুখ্য আদর্শ, এবং জনগণ দেখবে যে গণতন্ত্র যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এই ব্যাপারে বিএনপি অত্যন্ত সচেতন রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার আশা করলে তা সম্ভব হবে না। তিনি বলেন, এদেশে নির্বাচন হবে, নির্বাচনী ফেব্রুয়ারি আগেই শেষ হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সে প্রশ্নও রাখেন জয়নুল আবদিন ফারুক। গত 2 দিন আগে একটা অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে
আইন নিজের হাতে তুলে নিয়েছেন। অবশ্যই আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতায় আনার দাবিও করেছেন। আমি আজকে সুশীল সভার কাছে প্রশ্ন থাকতে চাই, আমরা অবশ্যই মাদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা বিএনপির কোনো নেতা কর্মীর উপর দেওয়া হয় না। বিতর্ক ওঠায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। পরে টিটুকে নিয়ে বিতর্ক দেখা দেয় আদালত স্টেট ডিফেন্স থেকে সরিয়ে দেন তাকে। নতুন স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন। এদিকে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে শুনানি হবে। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলো এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করা হয়েছে সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠকের আগে কথা বলেন তিনি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বৈঠকে 5টি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারবো। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, 2 দিন বিরতি দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আর আজকে কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে দলগুলো? আমাতুল, এখন পর্যন্ত প্রথম সেশনটি শেষ হয়েছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে সংলাপের। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে 2টি বিষয় নিয়ে আজকে আসলে এই প্রথম সেশনে আলোচনা হয়। একটি রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, 4টি মূলনীতি রয়েছে, সেটি সংস্কার করে 5টি মূলনীতি করার যে প্রস্তাব সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং পাশাপাশি এনসিসি, যেটি আগেও আলোচনা হয়েছিল, সেই এনসিসি বিষয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে। কোনো আলোচনাতেই আসলে এখন পর্যন্ত একমত বা ঐক্যমতে, শতভাগ ঐক্যমতে পৌঁছতে পারেনি দলগুলো। রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে রয়েছে, 4টি মূলনীতি, সেখানে গণতন্ত্র রেখে বাকি 3টি বাদ দিয়ে যে 5টি মূলনীতি করা হয়েছিল, সাম্য সহ অন্যগুলো, সেগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এবং এই বিষয়ে 10 মিনিট সময়ও দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোকে। তারা আসলে নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মতামত জানাবেন। তবে সেটি আসলে সেই যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এই বিষয়ে আসলে শতভাগ যে ঐক্যমত এখনও পৌঁছতে পারেনি। অনেকেই আসলে সেখানে আগের যে 4টি মূলনীতি রয়েছে, সেখানেই আসলে তারা বলছেন যে সেটি ঠিক রয়েছে এবং সেটিতে অনেকে চান যে সেগুলো রাখা হোক। এবং বাকি দলগুলো বলছেন যে আসলে নতুন যে 5ই আগস্ট পরবর্তী যে সময়টি এসেছে, সেখানে আসলে পরিবর্তন দরকার। সে কারণে যে কমিশন 5টি যে মূলনীতি সংস্কারের জন্য প্রস্তাব করেছিলেন, সেটিতে আসলে মত দিয়েছেন তারা। তবে এই বিষয়ে ঐক্যমতে এখনও পৌঁছানো যায়নি এবং এটি পরবর্তীতে আবার আলোচনা হবে। সেটি আসলে রাজনৈতিক দলগুলো মধ্যাহ্ন বিরতিতে আসলে আমাদের সাথে কথা বলেছেন। আরেকটি বিষয়, এনসিসির বিষয়ে আগে থেকেই একটি কথা ছিল যে এই যে জাতীয় সাংবিধানিক কমিটি, এই নামটিতে
শুরুতে অনেকের আসলে আপত্তি ছিল, সেই আপত্তির কারণে কিন্তু আজকে যে এনসিসির সেটি নাম পরিবর্তন করে কিন্তু নতুন প্রস্তাব করেছে কমিশন, সেখানে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ কমিটি নামে তারা প্রস্তাব করেছেন এবং সেটি নিয়ে কিন্তু আসলে আলোচনা হয়েছে এবং সেখানে সাতজনের যে এই কমিটিতে যারা নিয়োগ কমিটি রয়েছে তাদেরকে সাতজনের পদ রাখা হয়েছে এবং সেখানে আগে যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছিলেন তাদের দুজনকে বাদ দিয়ে কমিশন আলোচনা শুরু করে এবং সেই রাষ্ট্রপতি এবং সেখানে যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বাদ দেওয়া হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতি একজন প্রতিনিধি রাখা হয়। এই সাতজনের যে কমিটি সেটি কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো যারা বলেছেন তারা বলছেন যে এই বিষয়ে এনসিসির বিষয়ে বা নতুন যে নাম দিয়ে কমিটিটা হবে সেই বিষয়ে কিন্তু প্রায় সবগুলো দল একমত, শুধুমাত্র বিএনপি ছাড়া। বিএনপি আগেও কিন্তু এই বিষয়টাতে একমত ছিল না। তারা বলছেন যে এনসিসির মতো প্রতিষ্ঠান কিন্তু আসলে এখনই প্রয়োজন নেই। তারা বলছেন এটি নির্বাহী যে বিভাগের ক্ষমতা সেটি হ্রাস করবে, এরকম বিষয়ে কিন্তু তারা যে আগের পরিস্থিতি ছিল সেটিতেই এখনও রয়েছেন। তবে অন্যান্য দলগুলো বিশেষ করে সিপিবি সহ অন্যান্য কয়েকটি দল যেটা আগে বলছিলেন যেটা দরকার ছিল না, তারা কিন্তু সেই তাদের আগের ইয়ার থেকে ঘুরে দাঁড়িয়েছেন এবং তারাও কিন্তু এখন এই এনসিসির পক্ষে বা নতুন যে নামে গঠিত হবে সাংবিধানিক যে পদগুলোর জন্য নির্বাচিত কমিটি সেটির পক্ষে কিন্তু তারা মত দিয়েছেন। তো এই আজকের আলোচনা এবং পরবর্তীতে আমরা জানি যে আরও দু একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটি আগের বিষয়গুলোও থাকতে পারে এর মধ্যে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। প্লাস্টিক পৃথিবীর সকল মানুষের জন্য বিষ উল্লেখ করে পরিবেশ ধ্বংস করা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এবং পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে উদ্বোধন করা হলো বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025। রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলন থেকে সবার উপস্থিতিতে আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরজ না, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নাই। পরিবেশ দূষণ রোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা যাবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আত্মবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সবাইকে সরে আসতে হবে। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি! এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য।
এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকুন। এ সময় গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, তো ভালো কথা। তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।